Thank you, sir. আমরা প্রথম ক্লাসে যখন ম্যাক্রো ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলাম তখন বলেছিলাম যে গ্রোথ থিওরি না ওভারঅল ম্যাক্রো ইকোনমিক্স দুইটা ব্রড কোশ্চেনের ঘিরে ইভলভ করে। একটা হলো তোমার শর্ট টার্ম ফ্লাকচুয়েশন আর একটা হলো লং টার্ম গ্রোথ। শর্ট টার্ম ফ্লাকচুয়েশন যেটাকে আমরা বিজনেস সাইকেল বলি, দ্যাটস দ্য বিয়ন্ড দ্য পারভিউ অফ দিস কোর্স। আমরা এখানে কোনো শর্ট টার্ম ম্যাক্রো ইকোনমিক নিয়ে আলোচনা করছি না, এখানে ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং অন্যান্য কিছু নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র লং টার্ম গ্রোথ নিয়ে। আর আমরা যখন গ্রোথ বলি যে এক বছর থেকে আরেক বছরে আমার জিডিপি কি পরিমাণ বাড়লো, দ্যাটস এ গ্রোথ ক্যালকুলেশন। কিন্তু আমরা যখন গ্রোথ থিওরি বলি তখন শুধুমাত্র আমরা একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার কিভাবে বাড়লো সেটার ব্যাখ্যা করি না, আমরা ব্যাখ্যা করি একটা ওভার দ্য লঙ্গার পিরিয়ড, সে 10, 20, 30, 40, 50 ইয়ার্স কিভাবে একটা ইকোনমি গ্রো করে, কেন একটা ইকোনমি আরেকটা ইকোনমি থেকে ফাস্টার গ্রো করে, কেন একটা ইকোনমি পোর আর একটা ইকোনমি রিচার, কেন এই যে পার ক্যাপিটা ইনকামের যে হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাই সেটা কিভাবে হয়, এই জাতীয় জিনিসগুলো আমরা আলোচনা করি। তো সেখানে আমরা গ্রোথ ডিজাস্টার, গ্রোথ মিরাকলস এগুলো নিয়ে কথা বলেছি। সাব সাহারান আফ্রিকা একটা গ্রোথ ডিজাস্টার, তোমরা জানো যে ওদের কিছু কিছু কান্ট্রিতে গ্রোথ নেগেটিভ, কিছু কিছু খুবই অল্প গ্রোথ হচ্ছে ওদের। the same time আবার ইস্ট এশিয়ান মিরাকলস এর কথা আমরা জানি, সাউথ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং এদের কথা। আবার ল্যাটিন আমেরিকার কান্ট্রি গুলো আছে যেগুলো তোমার একটা মিডল ইনকাম ট্র্যাপ, এরা প্রায় 100 বছরের মতো হলো এরা মিডল ইনকামে উন্নতি হচ্ছে, তারপরে ওরা ওখান থেকে বেরোয় আসতে পারছে না। এক সময় সে আর্জেন্টিনা আর ইউরোপিয়ান কান্ট্রি গুলো, ডেভেলপ কান্ট্রি গুলোর মধ্যে কোনো পার্থক্য ছিল না। 1900 এর শুরুর দিকে তারপর থেকে ডাইভারজেন্স তৈরি হয়, ইউরোপিয়ান কান্ট্রি গুলো ডেভেলপ করেছে কিন্তু আর্জেন্টিনা জায়গায় থেকে যায়। তো এই জাতীয় জিনিস কেন ঘটে, মিডল ইনকাম ট্র্যাক কিভাবে তৈরি হয়, এই জাতীয় একটা ইনসাইট তোমরা পাবে এই গ্রোথ থিওরি থেকে। আর গ্রোথ থিওরিকে এই জিনিসগুলোকে একদম লিটারালি তোমরা হয়তো দেখতে পাবে না ইন রিয়েল লাইফ, কিন্তু এখান থেকে যে ইনসাইট গুলো পাবে সেই ইনসাইট দিয়ে তোমরা রিয়েল লাইফের অনেক অ্যাসপেক্ট তোমরা এক্সপ্লেইন করতে পারবে। সো আমরা একটা এগ্রিগেট প্রোডাকশন ফাংশন দিয়ে শুরু করেছিলাম, ওয়াই কে আর এল। এল বলতে এলটা হলো তোমার এফেক্টিভ লেবার, আর এটা হলো এফেক্টিভনেস অফ লেবার, কাইন্ড অফ একটা লেবার কতটা এফেক্টিভলি প্রোডাকশন প্রসেসে ইনভলভ হচ্ছে তার একটা মেজার হলো এ। এবং সবকিছুই তোমার টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। একটা কনস্ট্যান্ট টু স্কেল প্রোডাকশন ফাংশন আমরা অ্যাজিউম করে নিই। তোমরা তোমাদের ম্যাথস ক্লাসে কন্ডিশনগুলো করেছো যে আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট স্কেলার একটা ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেই জিনিসটাকে আমরা আলাদা করে ফেলতে পারি ফাংশন থেকে। যদি আমরা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম কে এবং এ কে, কিন্তু দেখা গেল যে আমরা ওয়াই থেকে এটাকে আলাদা করে ফেলতে পারছি। এটা হোমোজেনিটির কারণে, আর হোমোজেনিটি অফ ডিগ্রি 1 সেটা হলো আমার কনস্ট্যান্ট টু স্কেল। সেখান থেকে আমরা একটা ইন্টেন্সিভ ফর্মে একটা প্রোডাকশন ফাংশন পাই। এটা ওয়াই, এই ছোট ওয়াইটা হলো আমার আউটপুট পার এফেক্টিভ লেবার, আর এই ছোট কে হলো ক্যাপিটাল পার এফেক্টিভ লেবার। এবং এই প্রোডাকশন ফাংশনটা ইন্টেন্সিভ প্রোডাকশন ফাংশন যেটা বলছি, এটাও আমার কনকেভ শেপ, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ। আমরা কেন এটাকে ইন্টেন্সিভ ফর্মে আনলাম, এটার একটা হলো ইনটুইটিভ ইয়ে হলো যে আমরা যখন কোনো একটা কান্ট্রি, দুটো কান্ট্রি কে কম্পেয়ার করতে চাই বা একটা কান্ট্রির লিভিং স্ট্যান্ডার্ড আমরা ওভার টাইম মেজার করতে চাই, তখন আমরা পার ক্যাপিটা আউটপুটটাকে করি যে মোর রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট লিভিং স্ট্যান্ডার্ড। যেমন আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের এখন কত 2500। সো তোমার নট নেসেসারি জিডিপি সামটাইমস ম্যাটার্স, একটা সাইজ অফ দ্য ইকোনমি দেখায়,
ইজ দ্য পার ক্যাপিটা ইনকাম, মানে একজন লোকের তার ইনকাম কত অন অ্যান অ্যাভারেজ, সেটা একটা। আর ম্যাথমেটিক্যালি আমরা একটা 2 ভেরিয়েবল প্রোডাকশন ফাংশনকে আমরা একটা 1 ভেরিয়েবল প্রোডাকশন ফাংশনে নিয়ে আসতে পারি। সো এটা ম্যাথমেটিক্যালি মোর ট্র্যাক্টেবল। সো আমার এই কনস্টিটিউয়েন্ট স্কেলের ইনটিউশনটা কি? ইনটিউশনটা হলো যে তুমি সে গার্মেন্টস দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসে, যে তুমি একটা মেশিন ইনস্টল করছো, একটা সুইং মেশিন, একটা সুইং মেশিন অপারেটর তোমার ওখানে থাকছে, যার ফলে তুমি যতটুকু আউটপুট পাচ্ছ ঠিক একই জিনিস যদি তুমি আরেকটা মেশিন দাও, আরেকটা লেবার দাও, ঠিক একই পরিমাণ আউটপুটই পাবে। তুমি যতই তুমি অ্যাড করতে থাকবে মেশিন অ্যান্ড লেবার, তুমি সেম পরিমাণ আউটপুটই তুমি পেতে থাকছো, পাচ্ছ। মানে কাইন্ড অফ একটা তোমার রেপ্লিকেশনের মতো হচ্ছে, একই জিনিস তুমি বারবার 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 ইউজ করতে পারছো। এখানে একটা আমরা ইনারা কন্ডিশনের কথা বলেছিলাম প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে। ইনারা কন্ডিশনের কতগুলো ইউজফুলনেস আছে যেটা আমরা পরে দেখাবো। তো প্রথমটা হলো তোমার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল তোমার ইনফিনিটি হয়ে যায় যখন ইনফিনিটি শুরুতেই, মানে যখন তোমার ক্যাপিটাল একেবারেই কম। হ্যাঁ, তার মানে তোমার ওই কার্ভটা একদম অরিজিনের ওখানে ওটা খুবই স্টিপার হয় প্রোডাকশন ফাংশনটা। আর যখন অনেক ক্যাপিটাল হয়ে যায় তখন সেই মার্জিনাল প্রোডাক্টিভিটিটা আস্তে আস্তে জিরোর দিকে কনভার্জ করে। আমরা একটা সিম্পল কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন দিয়ে এটা দেখিয়েছিলাম। ওকে, সো আমরা এখন একটা এই ইকোনমিতে আমরা ক্যাপিটাল আছে, লেবার আছে, আউটপুট আছে। আমরা দেখতে চাই যে আমার অন্যান্য ভেরিয়েবল গুলো কিভাবে গ্রো করছে। আমার লেবার গ্রো করছে কনস্ট্যান্ট রেট এন এ, যখন এটা তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা তোমরা অলরেডি জানো। LT equal to L0 e to the power NT। L0 হলো তোমার at time 0 তার লেবার কতটুকু ছিল এবং সেটা গ্রো করছে n রেটে। তোমার টেকনোলজি গ্রো করছে g রেটে e to the power GT। এখন তুমি এই দুই সাইডে তুমি লগ নিলে, লগ নিয়ে তুমি তাদের গ্রোথ রেট বের করতে পারো। এখানে সেটা দেখানো হয়নি, ঠিক আছে। আর ইন্টারেস্টিং যে যদি কোনো ভেরিয়েবল এক্স কোনো একটা আর রেটে গ্রো করে, দিস ইজ অলওয়েজ ট্রু, যে তুমি এটাকে এইভাবে লিনিয়ারলি লিখতে পারো ইন লগ টার্ম। log xt is equal to log x0 plus rt। সিম্পলি এটা এখান থেকে এসছে। এখন ক্যাপিটাল কিভাবে ইভলভ করছে, আমরা জানি যে ক্যাপিটাল কে ডট কে আমরা হচ্ছে যে কিভাবে ক্যাপিটাল চেঞ্জ হচ্ছে ওভার টাইম, ডিকে বাই ডিটি। সেটা হলো তোমার ইনভেস্টমেন্ট মাইনাস ডেল কে। ডেলটা হলো তোমার ডেপ্রিসিয়েশন রেট। আমরা জানি ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, মানে সেভিংস, সেটাকে আমরা সেভিংস মাইনাস ডেল কেও লিখতে পারি। আর আমরা ধরে নিচ্ছি যে টোটাল সেভিংসটা ইজ তোমার টোটাল ইনকামের একটা স্মল ফ্র্যাকশন, স্মল এস যেটা। সো আমরা ক্যাপিটাল এস কে লিখতে পারি স্মল এস টাইমস ওয়াই। সো এটা যদি 100 টাকা হয়, সরি ইনকাম যদি 100 টাকা হয় আর স্মল এস যদি 0.3 হয়, তাহলে আমার সেভিংস হলো 30 টাকা। আর এখান থেকে আমার কে ডট, সুতরাং আমরা এই ধরনের ইকুয়েশন পেলাম এস ওয়াই মাইনাস ডেল কে। সো এটার ইনটিউটিভ এক্সপ্লেনেশনটা কি হচ্ছে যে আমার
ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়লে কি হয়, আমার যে আউটপুটটা আছে, আউটপুট ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার, সো আমার আউটপুটও বাড়বে। যদি আমার আউটপুট বাড়ে তাহলে কি হয়, তাহলে আমার সেভিংস, টোটাল সেভিংস বাড়ছে, টোটাল ইনভেস্টমেন্ট বাড়ছে, এবং যখন আমার বাড়ছে সেটা আবার ক্যাপিটালকে বাড়াচ্ছে, আবার ওই ক্যাপিটালের মাধ্যমে আবার আউটপুট বাড়ছে। সো এখান থেকে একটা ফিডব্যাক রুল, যেটা এটার কারণে এটা বাড়ছে, এটা থেকে এটা বাড়ছে, এটা থেকে আবার এটা বাড়ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু জিনিস কমে যাচ্ছে। সো মনে আছে আমরা সবসময় বলছি যে কোনো ধরনের এই ধরনের ডিনামিক্স তখনই ইন্টারেস্টিং যখন একটা ফোর্স এটাকে উপরের দিকে টানবে আর একটা ফোর্স নিচের দিকে টানবে, তখনই তো একটা ইকুইলিব্রিয়ামে আমরা পৌঁছাবো, তাই না? আর এখান থেকে তোমার লসটা কি হচ্ছে, যে আমার একটা ডিপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমরা এই লাস্ট ইকুয়েশনে শুধুমাত্র ক্যাপিটাল যেটা দেখিয়েছিলাম, এটা হলো আমার এগ্রিগেট ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল, কিন্তু আমরা সমস্ত কিছু আমরা পার ক্যাপিটা টার্মসে আনতে চাই, যেহেতু পার ক্যাপিটা টার্মস ইজ মোর ইনটিউটিভ, এট দ্য সেম টাইম ইজি টু হ্যান্ডেল। সো আমার কে ডট, এটা তোমরা নিজেরাই পারবে, কে বাই এ এল ডট, তার মানে এটা মানে হলো আমার টি দিয়ে ডিফারেন্সিয়েট করছি কে বাই এ এল কে। সো তোমার সিম্পলি ভাগের যেই ফর্মুলা আছে আমাদের কুয়েশন রুল, এ এল স্কয়ার, এটা জাস্ট তোমরা দেখে নিও। এখান থেকে আমরা এই ধরনের একটা কে ডটের, ছোট কে ডটের একটা ইকুয়েশন অফ মোশন বলতে পারেন পাচ্ছি আমরা। সো এটা কি দেখাচ্ছে, যে আমার ইকোনমিতে যখন আমার সেভিংস বাড়ছে, কে ডট বাড়ছে, কে কে বাড়লে আবার আউটপুট বাড়ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কে বাড়ার সাথে সাথে আমার একটা ক্ষতি, একটা লসও হচ্ছে ইকোনমিতে, সেটা হলো আমার ডিপ্রিসিয়েশনের কারণে। এবং এন প্লাস জিটা আসছে হলো আমার এফেক্টিভ লেবারের কারণে, যেহেতু এটা আমার পার ক্যাপিটাতে আমার জিনিসটা বাড়ছে, সো ওই জিনিসটা আমার নেগেটিভ আকারে আসছে। সো এটা আমাদের প্রোডাকশন ফাংশন, এটা আমার সেভিংস ফাংশন, আর এটা হলো আমাদের ডেপ্রিসিয়েশন, যেই লিনিয়ারলি যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে, সেটা ডেপ্রিসিয়েশন হতে পারে পপুলেশনের কারণে কমতে পারে, মানে আমার যে ক্যাপিটাল বাড়ার কারণে তোমার ইকোনমি থেকে যে পরিমাণ আউটপুট লস হয়ে যাচ্ছে, সেটা হলো এটা স্ট্রেট লাইনটা। আর ক্যাপিটাল বাড়ার কারণে তুমি যে পরিমাণ গেইন করছো তোমার সেভিংস হিসাবে, সেটা হলো এটা। সো এই দুটো পয়েন্ট যেখানে মিলছে সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম ক্যাপিটাল বলছি। আচ্ছা, ইনাডা কন্ডিশনটা কেন দরকার ছিল এখানে এক্সপ্লেইন করা হয়েছে, যে এরকম একটা সিচুয়েশন আমরা অ্যারাইজ করতে পারে যেখানে আমার যে খরচটা হচ্ছে ক্যাপিটালের, সেই স্ট্রেট লাইনটা স্টিপার দেন দিস সেভিংস ফাংশন, তখন আমার ইকুইলিব্রিয়ামটা হবে জাস্ট এই জিরোতে। দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন, ডেফিনেটলি এ সলিউশন বাট এ ভেরি ট্রিভিয়াল সলিউশন, এটা ইন্টারেস্টিং কিছু না। সো এই কেসটাকে আমরা রুল আউট করতে চাই, সেই জন্য আমরা বলেছি যে এইখানেই তোমার প্রোডাকশন ফাংশনটা খুব স্টিপার হবে একদম অরিজিনে। এটা হলো তোমার প্রথম কন্ডিশন যেটা ছিল। আর সেকেন্ড কন্ডিশন যেটা, যে আমার এরকম হতে পারে যে সেভিংস ফাংশনটা কখনোই আমার এই যে খরচের যে ফাংশনটা সেটাকে ইন্টারসেক্ট করছে না, এটাও বেড়ে যাচ্ছে এটাও বেড়ে যাচ্ছে। তো সেই জন্যই আমরা ধরে নিয়েছি যখন ক্যাপিটালের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আস্তে আস্তে আমার মার্জিনাল প্রোডাক্টিভিটিটা জিরোর দিকে যাবে, তখন এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। তো আমি এটা ইন্টারসেক্ট করবে। তো আমরা স্টেডি স্টেটে কি পাচ্ছি, স্টেডি স্টেট মানে যখন তোমার ইভলিউশনটা থেমে যাচ্ছে, যেটা তো আগেও বলেছি যে একটা ঝড় হলো, ইয়ে হলো, দাঙ্গা হলো, অনেক কিছু, তারপর যখন একটা থিতু অবস্থা আসলো, সেই থিতু অবস্থাটাকে আমরা বলছি হলো স্টেডি স্টেট।
সো আমার এই ক্যাপিটাল যেভাবে গ্রো করছিল ওটার গ্রোথটা থেমে গেল, ওটা এভলিউশন আর হচ্ছে না ওভার টাইম। তো সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এখানে স্টারটা দেওয়া হয়েছে এই কারণে যেটা একটা ইকুইলিব্রিয়াম লেভেল অফ স্টেডি স্টেট লেভেল অফ ক্যাপিটাল স্টক। ঠিক আছে, ক্যাপিটাল বাড়ার কারণে কিছু লাভ হচ্ছে, ক্যাপিটাল বাড়ার কারণে কিছু ক্ষতি হচ্ছে, একটা পর্যায়ে যে লাভ আর ক্ষতি যখন সমান হচ্ছে তখন আর ক্যাপিটাল আর বাড়ছে না, ক্যাপিটালটা কনস্ট্যান্ট, পার ক্যাপিটালটা কনস্ট্যান্ট আছে। এই ইকুয়েশন সেটা দেখাচ্ছে। তুমি যদি একটা স্পেসিফিক ফাংশন নাও প্রোডাকশন ফাংশনের, তাহলে ইউ ক্যান সলভ ফর কে স্টার। যদি একটা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন নিয়ে কাজ করো তাহলে তুমি একটা কে স্টারের জন্য একটা ভ্যালু পাবে। তো সেটাই দেখাবে তোমার স্টেডি স্টেট ক্যাপিটাল স্টক। আচ্ছা, এখন গ্রোথ রেট অফ আমরা দেখতে চাই যে এগ্রিগেট ক্যাপিটাল স্টক, এগ্রিগেট আউটপুট, পার ক্যাপিটা আউটপুট, পার ক্যাপিটা ক্যাপিটাল, সেটার গ্রোথ রেটটা কিরকম। ইন স্টেডি স্টেট, দ্যাটস ইম্পর্টেন্ট। স্টেডি স্টেটে পৌঁছানো, আমি যখন পৌঁছে গেলাম তারপর আমি দেখতে চাই যে স্টেডি স্টেটে পৌঁছানোর পর তখন অন্যান্য জিনিসগুলো কি হয়। স্টেডি স্টেটে মনে রাখো যে ক্যাপিটাল কিন্তু ঠিকই অ্যাকুমুলেশন করছে। স্টেডি স্টেটে কনস্ট্যান্ট হলো পার ক্যাপিটা ক্যাপিটাল, কে ডিভাইডেড বাই এল, এই জিনিসটা কনস্ট্যান্ট, নট যে কে কনস্ট্যান্ট। কে কনস্ট্যান্ট হতেই পারে না, একটা ইকোনমিতে কোনো ক্যাপিটাল অ্যাকুমুলেশন, মেশিনারিজ বিল্ড হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, বিল্ডিং হচ্ছে না, এটা তো হতেই পারে না। ইটস এ ভেরি ইমপ্লজিবল একটা সিনারিও, তাই না? সো সেজন্য আমরা স্টেডি স্টেটটাকে ডিফাইন করেছি পার ক্যাপিটা টার্মস। দ্যাট মেক্স মোর সেন্স, মোর ইনটিউটিভ, যে আমার ইকোনমি গ্রো করছে কিন্তু একটা পর্যায়ে যে পার ক্যাপিটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এবং এই জিনিসগুলো এসেছে তোমার ডেভেলপ কান্ট্রিজের স্টাইলাইজ ফ্যাক্টস থেকে। ডেভেলপ ইনকামের ওদের ওদের গ্রোথ রেটটা যেটা মোটামুটি কনস্ট্যান্ট 2-3% মতো কনস্ট্যান্ট রয়ে গেছে। সো আমার এল গ্রো করছে এন রেটে, এ গ্রো করছে হলো জি রেটে, তাহলে আমার এ এল কি রেটে গ্রো করবে? এন প্লাস জি। আমরা এই ফর্মুলাটা জানি, যদি এক্স ইকুয়াল ওয়াই টাইমস জেড হয়, দুই দিকে আমরা লগ নিলাম, তারপরে টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমরা লিখতে পারি গ্রোথ রেট অফ এক্স ইকুয়াল গ্রোথ রেট অফ ওয়াই প্লাস গ্রোথ রেট অফ জেড। তো সেইভাবে আমার গ্রোথ রেট অফ এলটা হবে গ্রোথ রেট অফ এ প্লাস গ্রোথ রেট অফ এল, সো এন প্লাস জি। সো আমার কে কিভাবে, ছোট কে কিভাবে গ্রো করছে, আমার আবার ঠিক একইভাবে তুমি দুইদিকে লগ নাও, তাহলে আসবে হলো গ্রোথ রেট অফ কে মাইনাস গ্রোথ রেট অফ এল। আর আমরা জানি যে স্টেডি স্টেটে আমার ছোট কে গ্রো করছে না, ছোট কে ইজ কনস্ট্যান্ট, সো ইকুয়াল। সো সেখান থেকে আমরা পাচ্ছি যে আমার বড় কেও একইভাবে গ্রো করবে এন প্লাস জি রেটে। দ্যাট মেক সেন্স, রাইট? যে আমার স্টেডি স্টেটে বড় কে বাই বড় এল যেটা, সেটা কনস্ট্যান্ট। যদি আমার এল বা নিচের ডিনোমিনেটর যদি আমার এন প্লাস জি হারে বাড়ে, তাহলে আমার নিউমিনেটর যেটা, হ্যাঁ, সেটাও আমার এন প্লাস জি হারে বাড়তে হবে টু মেক ইট কনস্ট্যান্ট। আর হোয়াট অ্যাবাউট ওয়াই? কে গ্রো করছে তোমার এন প্লাস জি রেটে, এল গ্রো করছে এন প্লাস জি রেটে, যেহেতু এটা কনস্ট্যান্ট ইন টার্ম টু স্কেল, এটা ওয়াইও অবশ্যই আমার এন প্লাস জি রেটেই গ্রো করবে। সো স্টেডি স্টেটে তোমার আউটপুটটার গ্রোথ রেট ডিটারমাইন হচ্ছে একটা পপুলেশন গ্রোথ রেট দ্বারা আর টেকনোলজি দ্বারা ইন দ্য লং রান।
সো এখানে তোমার ইনসাইটটা যে ইন দ্য লং রান তোমার কিন্তু ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মাধ্যমে গ্রোটা হচ্ছে না, তুমি ক্যাপিটাল অ্যাকুমুলেশন একটা স্যাচুরেশনে পৌঁছে গেছো, যেখানে তোমার পার ক্যাপিটাল গ্রো করে আর কোনো লাভ হচ্ছে না, তোমার যে লাভটা হতো সেটা ক্ষতির সমান হয়ে গেছে। ওরকম পর্যায়ে তোমার গ্রোথ রেটটা হবে শুধুমাত্র পপুলেশন গ্রোথের মাধ্যমে আর টেকনোলজিক্যাল গ্রোথের মাধ্যমে, N+G। একটা এক্সাম্পল, একটা কাপ-ডগলাস প্রোডাকশন ফাংশন দিয়ে তুমি ওয়াই এর গ্রোথ রেটটা বের করতে পারো। এটা জাস্ট টাইম ডেরিভেটিভ বা লগ ডেরিভেটিভ একবারই করে ফেলা হয়েছে এখানে, মানে এখানে লগ নিলে তারপরে টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করলে তুমি এটা পাবে। ঠিক একইভাবে ইউ ক্যান সলভ ফর স্মল কে, you can solve for only K by L, not K by effective labor. এই জিনিসটা খেয়াল রেখো, হ্যাঁ, যে যখন বলা হবে পার ক্যাপিটাল, ওটা তখন এক্সপ্লিসিটলি বলা হবে যে K by L or K by AL, পার ক্যাপিটা এফেক্টিভ লেবার আর পার ক্যাপিটাল লেবার। So that was basically the first lecture on Solow model. তোমরা কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কারণ আমি চেঞ্জ করলাম তো, লাস্ট টাইম এরকম হয়েছিল যে চেঞ্জ করার সময় ওটা দেখা যাচ্ছিল না। ওকে, সো এখানে আবার একটু রিভিউ করা হয়েছে যে সলো মডেলের আমার ইনসাইটটা কি, মানে এখান থেকে আমরা কি শিখলাম। আমার এখানে একটা ট্রানজিশনাল পাথ আছে। ট্রানজিশনাল পাথ বলতে আমরা সাধারণত বুঝি একটা ইকুইলিব্রিয়াম থেকে আরেকটা ইকুইলিব্রিয়ামে যাওয়ার যে পথটা। তোমার এই ট্রানজিশনাল পাথে আমার ইকোনমি গ্রো করছে কিভাবে, যত তুমি ক্যাপিটাল অ্যাকুমুলেট করছো বা পার ক্যাপিটাল অ্যাকুমুলেট করছো তোমার ইকোনমি বাড়ছে। কিন্তু তুমি যখন লং রানে পৌঁছে গেলে তখন ক্যাপিটাল বাড়ার সুবিধাটা ক্যাপিটাল বাড়ার অসুবিধার সমান হয়ে গেছে, সো ক্যাপিটাল বাড়িয়ে আর কোনো লাভ নাই। ওরকম সময় তখন ইকোনমি গ্রো করছে শুধুমাত্র তোমার জি আর এন এর মাধ্যমে। সো সলো মডেলের একটা লেসন হলো যে ক্যাচিং আপ, যে তোমার দুটো ইকোনমি আছে, একটা ইকোনমি ক্যাপিটাল স্টক লো, একটা ইকোনমি ক্যাপিটাল স্টক হাই। যে ইকোনমি ক্যাপিটাল স্টক লো সেটার মার্জিনাল প্রোডাক্টিভিটি হাই, আর যেটা ক্যাপিটাল স্টক হাই সেটার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লো, বিকজ অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। যে আমি যত বেশি ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে থাকবো একটা পর্যায়ে যে আমার ডিমিনিশিং রিটার্ন সেট ইন করবে, আমি সেই পরিমাণের আউটপুট পাবো না। সো সেখান থেকে তোমার ক্যাচিং আপের থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা সেখান থেকেই আসে। স্মল কান্ট্রিও শুরু করলো একটা জায়গা থেকে যার ক্যাপিটাল স্টক কম, রিচার কান্ট্রিও শুরু করলো আরেকটু বেটার জায়গা থেকে যার ক্যাপিটাল স্টক বেশি, কিন্তু যেহেতু ছোট কান্ট্রিগুলোর ক্যাপিটাল স্টক কম, যে তাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি বেশি বলে তারা খুব ফাস্টার গ্রো করা শুরু করলো, ওদের গ্রোথ রেটটা অনেক বেটার হাই দেন যারা বড় ইকোনমি থেকে, এবং একটা পর্যায়ে যে ওরা একটা জায়গায় যে কনভার্জ করবে, যেটা আমরা এসে দেখেছি ডায়াগ্রামে। এবং এই কনভার্জেন্সের এক্সাম্পল আমরা দেখি ইন্ডিয়া, চায়না এবং ইভেন তোমার 70s এর ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলা, ওরা বিশেষ করে ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলা দে কট আপ উইথ দ্য ডেভেলপড কান্ট্রিজ, তারা ক্যাপিটাল অ্যাকুমুলেট করেছে, টেকনোলজিক্যাল প্রোগ্রেস করেছে এবং করে তারা
ডেভেলপ কান্ট্রিজ গুলোর কাছাকাছি পৌঁছতে পেরেছে। সেখানে আবার ওই জিনিসটা একটু সামারি করা হয়েছে যে আমার স্মল এর এভলিউশনটা কিরকম। আমার সেভিংস, এটা হলো তোমার ক্যাপিটাল বাড়ানোর ভালো দিকটা, এটা হলো খারাপ দিকটা। ভালো আর খারাপ সমান হয়ে যাবে স্টেডি স্টেটে। তারপর তার গ্রোথ রেট গুলো কিরকম স্টেডি স্টেটে সেটা দেখানো হয়েছে। তারপরে কিছু কম্পিটিটিভ স্ট্যাটিক্স, এটা ইম্পর্টেন্ট জিনিস। যে আমরা যখন একটা ডাইনামিক কোন একটা মডেল লিখি, প্রথমে আমরা একটা মডেল লিখি, মডেলটা নট নেসেসারিলি স্টেডি স্টেটে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। তারপরে সেটা একটা ধরে নিই যে একটা জায়গায় যে ওরা স্টেডি স্টেটে পৌঁছে, ডাইনামিক্স গুলো তখন চলে যায়। স্টেডি স্টেটে পৌঁছানোর পর তারপরে আমরা দেখি যে ঠিক আছে, এখন থেকে একটা স্থিতি অবস্থায় আছে ইকোনমিটা, তো এখন অনেক কিছু অ্যানালাইসিস করা সম্ভব। তখন দেখি যে বিভিন্ন রকম পলিসি প্যারামিটার, ওগুলো চেঞ্জ হলে তখন ইকোনমির কি অবস্থা হবে, তখন আমরা ওটাকে বলি আমরা কম্পিটিটিভ স্ট্যাটিক্স। ইকোনমি আমার এই মডেলের ভিতরে যে প্যারামিটার গুলো আছে, ওই প্যারামিটার গুলো চেঞ্জ করে আমি দেখবো যে আমার অন্যান্য যে ভেরিয়েবল গুলো আছে, ক্যাপিটাল, লেবার, পার ক্যাপিটা ক্যাপিটাল, আউটপুট, সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আমার সে আমি সেভিংস রেট, হ্যাঁ সে আমি কোনো ভাবে আমি সেভিংস রেট চেঞ্জ করে ফেলতে পারি উইথ সাম ট্যাক্স বেনিফিট আর হোয়াট এভার, গভর্নমেন্ট সেটা করতে পারে ধরে নিচ্ছি আমরা। সো এট টাইম t0 তে তার সেভিংস রেট বেড়ে এস থেকে এস প্রাইম হলো। যখন তার সেভিংস বেড়ে গেল, তখন আমার সেভিং ফাংশনটাও আপওয়ার্ড একটা শিফট করছে, এবং আপওয়ার্ড শিফট করার ফলে সে মোর ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে পারছে এবং স্টেডি স্টেট ক্যাপিটাল ইজ হায়ার। এটা কেন হচ্ছে যে আগে সে আমার 100 টাকা ইনকাম হলে আমি সে 30 টাকা সেভ করতাম, এখন 100 টাকা ইনকাম হলে আমি 50 টাকা সেভ করি, যার ফলে ওই সেভিংসটা ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট আবার ক্যাপিটাল হিসাবে আউটপুটটাকে বাড়াচ্ছে। কিন্তু আমার যে ক্ষতির যে খরচের জায়গাটা ছিল, যে সে ডিপ্রিসিয়েশনটাই ধরি শুধু বোঝার জন্য, কিন্তু ডিপ্রিসিয়েশন কিন্তু একই আছে। যেহেতু আমার ক্ষতিটা একই আছে, মানে ক্যাপিটাল ডিপ্রিসিয়েশনের সেটা এক আছে, কিন্তু আমার লাভটা অনেক বেড়ে গেছে, যার ফলে আমি আরো আরেকটু বেশি ক্যাপিটাল আমি তখন স্টেডি স্টেট অ্যাকুমুলেট করতে পারি। তার মানে আমার লাভ আর ক্ষতিটা সমান হবে আরো একটু বেশি দূরে, যে আর একটু বেশি অ্যাকুমুলেট ক্যাপিটাল অ্যাকুমুলেট করার পর, তাই না? সিম্পল। একইভাবে আমরা ক্যাপিটাল স্টকটা কি হয়, ক্যাপিটাল স্টক আমার t0 তে সে কে স্টার ছিল স্টেডি স্টেটে, যখন তার সেভিংস বেড়ে গেল কে স্টার প্রাইম, তার নতুন ক্যাপিটাল স্টক হলো, কিন্তু এটা ইনস্ট্যান্টলি এটা হচ্ছে না। দ্যাটস দ্য আইডিয়া। এটা আস্তে আস্তে ক্যাপিটাল স্টকটা বাড়ে। ইটস মোর ইনটুইটিভ ইন দ্য সেন্স যে ক্যাপিটাল স্টক বলতে আমরা কি বলছে, যে ফ্যাক্টরি, মেশিনারিজ, বিল্ডিং, roads, those are the capital stock. It takes time to install those things. So এটা তখন আস্তে আস্তে কে স্টার প্রাইমের দিকে কনভার্জ করছে সেটা, ঠিক আছে। এটা আমি বলেছিলাম যে একটা ভেরিয়েবল গুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা জাম্প ভেরিয়েবল, একটা স্লাগিশ ভেরিয়েবল। এখানে সেভিংসটা হলো জাম্প ভেরিয়েবল, সাথে সাথে এক্স তোমার সেভিংস রেট বেড়ে গেল থ্রু সাম পলিসি, কিন্তু সেই অনুযায়ী তোমার ক্যাপিটালটা বাড়ছে না। ক্যাপিটাল টেক্স টাইম টু অ্যাডজাস্ট টু দ্যাট চেঞ্জেস। ঠিক একইভাবে আমার পার ক্যাপিটা আউটপুট এফেক্টিভ না, শুধু পার ক্যাপিটা আউটপুটটাই আমরা দেখছি। লগ নিয়ে করা হয়েছে কারণ এটা ম্যাথমেটিক্যালি ইজি এই ফাংশনের কারণে।
তোমার আউটপুটটা এভাবে বাড়ছিল, সেভিংস একটা ওয়ান টাইম সেভিংস হিসেবে কারণে এটা বাড়বে, কিন্তু এটাও ইনস্ট্যান্টলি বাড়ছে না, যেহেতু আমার ক্যাপিটাল ইনস্ট্যান্টলি বাড়ছে না, এটা স্লোলি যে আবার একই স্লোপে বাড়তে থাকবে। সো এটার মূল ইনসাইটটা হলো যে তোমার একটা পার্মানেন্ট ইনক্রিজ ইন দ্য সেভিং রেট প্রডিউস এ টেম্পোরারি ইনক্রিজ ইন দ্য গ্রোথ রেট অফ আউটপুট। টেম্পোরারি ইনক্রিজ ইন দ্য গ্রোথ রেট অফ আউটপুট বলতে আমরা এই জায়গাটাকে বোঝাচ্ছি। সেভিংস রেট বাড়ার কারণে একটা সে আগে তার 100 টাকা ছিল, এখন এখান থেকে 200 টাকা যাবে, কিন্তু 100 থেকে 200 যাওয়ার সময় যে ইনক্রিজটা হলো সেটা তার গ্রোথ রেট অফ ইনকাম এই জায়গায়, কেন তোমার স্লোপটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর সে আগের মতো করে বাড়া শুরু করলো। সো আগে এসে একটা ইকোনমি 5%-এ বাড়তো, তোমার একটা সেভিংস চেঞ্জ হওয়ার পর কিছু সময় সে হয়তো 6%-এ বেড়েছে এখান থেকে এখানে, তারপরে আবার যে 5%-এ বাড়া শুরু করবে। সো এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করি তোমার গ্রোথ ইফেক্ট এবং লেভেল ইফেক্টের। সো আমরা গ্রোথ ইফেক্টটাকে গ্রোথ ইফেক্ট কাকে বলছি আমরা, যে কোনো একটা পলিসি চেঞ্জ, সে পলিসি এক্স চেঞ্জ হলো একটা, হোয়াট এভার ইট ইজ, তার একটা গ্রোথ ইফেক্ট হবে যদি সেই পলিসিটা আমার গ্রোথকে ইম্প্যাক্ট করে, মানে আমার স্লোপটাকে ইম্প্যাক্ট করছে ম্যাথমেটিক্যালি স্পিকিং। আর অন্য ক্ষেত্রে যেটা যেটা সেভিংস এর ক্ষেত্রে হয়েছে, তোমার সেভিংস বাড়ার কারণে তোমার আউটপুট বেড়েছে, সামান্য একটু শিফট হয়েছে তার আউটপুটটা, তারপর একই হারে বাড়া শুরু করেছে, ইটস এ ওয়ান টাইম শিফট। তো সেখানে আমরা পদ্মা ব্রিজের উদাহরণ ছিলাম, যে আমার যখন একটা পদ্মা ব্রিজ আসছে, এটা কি কি ধরনের ইফেক্ট, গ্রোথ ইফেক্ট না লেভেল ইফেক্ট। গ্রোথ ইফেক্ট হওয়াটা খুব টাফ, যেটা আগে বলেছি, যে মানে কনস্ট্যান্টলি তুমি ডিফারেন্ট স্লোপে চলে গেলে, ডিফারেন্ট গ্রোথ রেটে। সে এখন আমাদের ইকোনমি 6% বাড়ছে, পদ্মার কারণে আমরা একেবারে 7% প্রতি বছর বাড়া শুরু করবো। এটা খুব কঠিন জিনিস, হঠাৎ করে এইভাবে এই শখের কারণে হতে পারে না। সো মোর লাইকলি সিনারিও যে একটা ওয়ান টাইম শিফট হবে, আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের একটু বাড়বে, কিন্তু আমরা আবার একইভাবে গ্রো করা শুরু করবো। কিছু সময়ের জন্য হয়তো আমাদের গ্রোথ রেটটা 6 থেকে 7-এ যাবে, আবার আস্তে আস্তে 6 পৌঁছে যাবে আমরা। তারপর আমরা consumption-এর উপর impact দেখিয়েছিলাম, আমি আর এটার ভিতরে ঢুকছি না, যেহেতু অলরেডি একবার এটা এক্সপ্লেইন করলাম। সো আলটিমেটলি যেটা যে তোমার কনজাম্পশনের ইম্প্যাক্টটা ডিপেন্ড করবে হলো তোমার স্লোপ অফ দি সেভিংস কার্ভ আর স্লোপ অফ দ্যাট কম্পেনসেটিং স্ট্রেট লাইন। একইভাবে তোমার আউটপুটের উপর ইম্প্যাক্ট, ডিরাইভেশনটা একটু মাইনরলি করতে হবে তোমাদের। এখানে যেটা করা হচ্ছে যে আউটপুটের উপর ইম্প্যাক্ট এমন একটা এক্সপ্রেশন যে তুমি যদি বের করো যেটা তুমি ইন্টারপ্রেটই করতে পারলে না, বাট কোনো ইনটুইটিভ মিনিং দাঁড়ালো না, ওই ধরনের এটা দিয়ে আমাদের খুব একটা লাভ হয় না, তাই না? আমরা যদি কিছু নাই বলতে পারি, শুধু শুধু একটা ডিরাইভ করে আমার কি লাভ হলো আমাদের। তো সেই নয়টাকে একটা ইলাস্টিসিটির আকারে প্রকাশ করা হয়, যাতে এটা একটা নাইস ইন্টারপ্রিটেশন থাকে। দেখা গেছে যে ইলাস্টিসিটি করলে তোমার ইন্টারপ্রিটেশনটা বেটার হয় রাইট হ্যান্ড সাইডে। সো তুমি যদি ড্রাইভ করো, তা শেষ পর্যন্ত দেখা যায় যে তোমার ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু সেভিং দিস থিং ইকুয়াল টু আলফা কে বাই 1 মাইনাস আলফা কে। আলফা কে হলো তোমার শেয়ার অফ ক্যাপিটাল ইন টোটাল আউটপুট।
সো আমরা একটু নিউমেরিক্যালি দেখতে পারি, সাধারণত ডেভেলপড কান্ট্রির জন্য আলফা কে ইজ 1/3। সেটা যদি হয় তাহলে তোমার ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু সেভিংস হলো হাফ। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হলো যে তুমি যদি 10% সেভিং রেট ইনক্রিজ করতে পারো তোমার পপুলেশনের, তাহলে তোমার পার ক্যাপিটা আউটপুট বাড়বে 5% ইন দ্য লং রান, যেহেতু আমি স্টেডি স্টেট বলছি। তারপর আমি স্পিড অফ কনভার্জেন্স নিয়ে কথা বলেছিলাম। স্পিড অফ কনভার্জেন্স হলো যে কি রেটে আমি স্টেডি স্টেটে পৌঁছাচ্ছি একটা ইকোনমি। আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন আগেই কিছুটা এটা নিয়ে কাজ করেছি। এক্সপোনেনশিয়াল ফাংশনে যেই ল্যামডাটা, এই ল্যামডাটাই হলো তোমার স্পিড অফ কনভার্জেন্স, মানে রেট অফ ডিকে, রেট অফ কিভাবে ওটা আস্তে আস্তে ওই পর্যায়ে যাচ্ছে, কোন রেটে ওটা একটা যে কোনো পয়েন্ট থেকে ওটা স্টেডি স্টেটের দিকে কনভার্জ করছে। সেটার জন্য আমাদের একটা টেইলর সিরিজ এক্সপ্যানশনের একটু ধারণা থাকা দরকার। আমরা জানি যে কোনো একটা ফাংশন এফএক্স কে আমরা এক্সপ্যান্ড করতে পারি অ্যারাউন্ড সাম পয়েন্ট, একটা পয়েন্ট এক্স স্টার। ওটাকে আমরা এভাবে লিখতে পারি, এফএক্স ইকুয়াল ওই একই ফাংশন কিন্তু বাট evaluated at x star plus first derivative of that function evaluated at x star x minus x times x minus x star, second derivative of that function evaluated at x star divided by factorial 2 x minus x star। এটা এভাবে চলতেই থাকবে এবং যে কোনো nth টার্মের জন্য এটা আমরা লিখতে পারি। সো আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, যদি ধরি এটা এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x, এবং এটাকে যদি আমরা 0.0 কাছাকাছি ওটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা কি পাই? fx ফার্স্ট টার্ম আসবে fx মানে এই ফাংশনটাই, বাট evaluated at 0, e to the power 0 is 1, this one. First derivative e to the power x is e to the power x, right? But evaluated at 0, তাহলে আসতেছে এখানে 1, বাট আবার x মাইনাস x স্টার হলো 0, তার মানে শুধু আসবে আমার x টার্মটা। হ্যাঁ, ঠিক এভাবে আমরা এই এক্সপোনেনশিয়াল ফাংশনের সিরিজটা আমরা পাই। এখন সিরিজটা আমরা কতটুকু পর্যন্ত এক্সপ্যান্ড করব ডিপেন্ড করে যে আমরা কতটুকু পর্যন্ত করতে চাই, বা আমাদের আমরা যা দেখাতে চাচ্ছি কতটুকু করলে সেটা এনাফ। ফার্স্ট অর্ডার টেইলর সিরিজ এক্সপ্যানশন আমরা জাস্ট প্রথম দুইটা টার্ম নিলাম, যেটা আমার লিনিয়ার, হ্যাঁ, এখানে কোনো স্কয়ার টার্ম নাই, এক্স এখানে শুধু এক্স আছে, হ্যাঁ, শুধু এক্স। সেকেন্ড অর্ডার যেটাকে আমরা কোয়াড্রেটিক ইয়ে বলি, সেখানে আমরা আরেকটা টার্ম পর্যন্ত যেতে পারি, যে এই টার্মটা যেখানে যেখানে আমাদের এক্স স্কয়ার চলে আসবে, হ্যাঁ। সো আমাদের কাজের জন্য আমাদের শুধু লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন হলেই চলবে, আমাদের স্কয়ার টার্মের এখানে দরকার নেই। সো আমরা সেজন্য কে ডটটাকে আমরা এক্সপ্যান্ড করব অ্যারাউন্ড কে স্টার। কে স্টারটা হলো এখানে হলো আমাদের স্টেডি স্টেট। আসলে আমরা কি করতে যাচ্ছি? এখানে দেখতে যাচ্ছি যে স্টেডি স্টেটের কাছাকাছি অবস্থায় গেলে ওই ফাংশনাল ফর্মটা কিরকম হয়, ওই ধরনের একটা ফর্ম আমরা পাই এখানে। সো একইভাবে একই ফাংশন ইভালুয়েটেড এত, ফার্স্ট ডেরিভেটিভ ইভালুয়েটেড এত কে মাইনাস কে স্টার। সো এখান থেকে তুমি এই এক্সপ্রেশনটা পাবে, কে ডট, যেটা আমরা আগেও দেখেছি। এই ধরনের এক্সপ্রেশন গুলো আমরা we know how to solve this problem. K dot k0 এত স্টার মাইনাস ল্যামডা k স্টার, এই যে এটা আমরা আগেও সলভ করে এসেছি, dy by dt ay equal to b।
এখন এই ল্যামডাটাকে আমরা আরো ইন্টারেস্টিংলি ইন্টারপ্রেট করতে পারি। হোয়াট ইজ ল্যামডা? ল্যামডাটা হলো তোমার দিস ভেরিয়েবল, তাই না? তোমার কে ডট চেঞ্জ হলে এটার কি চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমরা এই ফর্মটা পাই। তোমরা ডিরাইভ করে দেখো এটা। এটা ডিপেন্ড করছে হলো তোমার ক্যাপিটালের শেয়ারের উপর, প্লাস যে জিনিসগুলো তোমাকে টেনে ধরছে পিছন দিকে, ডিপ্রিসিয়েশন প্লাস এন প্লাস জি, আর ওয়ান মাইনাস এটা তোমার শেয়ার অফ লেবার। শেয়ার অফ লেবারটাও তোমাকে টেনে ধরছে নিচের দিকে, তাই না? এই জিনিসটা কি বুঝতে পারছো? যদি তোমার আমি যখন পার ক্যাপিটা টার্মসে জিনিসটাকে এক্সপ্রেস করছি, আমার ডিনোমিনেটরে আছে হলো এএল, এফেক্টিভ লেবার, আছে লেবারই দিচ্ছি, ওই লেবারের শেয়ারটা হলো ওয়ান মাইনাস আলফা কে। তার মানে ডেনোমিনেটরটার বাড়া মানে জিনিসটাকে আরো নিচের দিকে টেনে টেনে নামানো, তাই না? সো যেহেতু এটা একটা রেট অফ ডিকে, কিভাবে জিনিসটা ডিকে করবে, কিভাবে একটা জিনিস ডিকে করবে সেটা ডিপেন্ড করছে হলো কি কি ফোর্স এই মডেলের ভিতরে যেটাকে আমাকে নিচের দিকে টেনে নামাচ্ছে। তার মানে আমি একটা তো ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়াটাকে আমি টেনে ধরছি, সেগুলো হলো আমার এই ফ্যাক্টরগুলো। সেটার উপরই ডিপেন্ড করবে যে তোমার স্পিড অফ কনভার্জেন্স, যত বেশি আমি টেনে ধরতে পারবো খুব তাড়াতাড়ি সেটা স্টেডি স্টেটে পৌঁছে যাবে। আমরা কিছু নাম্বার দিয়ে জিনিসটা বুঝতে পারি। যদি আমার শেয়ার অফ ক্যাপিটাল হয় 1/3, আর এটা যদি আমার 6% হয়, তাহলে আমার এটা হবে ল্যামডা হবে 4%। তো তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল এবং আউটপুটও একই হারে বাড়বে, সেটাও তোমরা দেখতে পারো। অ্যাপ্রোচেস টু দ্য রেসপেক্ট at about 4% per year। ওরা 4% করে আগাচ্ছে স্টেডি স্টেটের দিকে। আমরা হাফ লাইফের কথা জেনেছি, যেহেতু আমরা যে ফর্মুলা দিয়ে আমরা ডবলের ফর্মুলা যেটা ছিল রুল অফ 70, একই জিনিস, সে তার অর্ধেক লাইফে আসবে হলো 17 ইয়ার্সে। আমরা যখন গ্রোথের কথা বলি তখন বলি ডবল, আর যখন ডিগের কথা বলি তখন বলি হাফ লাইফ। সেম, একটা হলো 2, একটা হাফ। So it takes 17 years to halfway to the steady state. আচ্ছা, আমরা যে সেন্ট্রাল কোশ্চেন যেটা দিয়ে শুরু করেছিলাম, যে একটা গ্রোথের সেন্ট্রাল কোশ্চেন দুটো, একটা কিভাবে একটা ইকোনমি গ্রো করে, আর একটা হলো কেন একটা ইকোনমি থেকে আরেকটা ইকোনমি ফাস্টার গ্রো করে। সো ওয়াই অ্যান ইকোনমি গ্রো, আমরা দেখেছি যে একটা ট্রানজিশনাল পাথে এটা ক্যাপিটাল লেবার পার ক্যাপিটা ক্যাপিটাল যেভাবে যতটা বাড়ছে আমার ইকোনমি তত গ্রো করছে, কিন্তু স্টেডি স্টেটে এসে পার ক্যাপিটা ক্যাপিটাল বাড়ার যে বেনিফিট সেটা তার কষ্টের সমান হয়ে যাচ্ছে বলে একটা স্টেডি স্টেটে পৌঁছাচ্ছে। এমত অবস্থায় শুধুমাত্র তার টেকনোলজিক্যাল প্রগ্রেস, বা তুমি যদি পপুলেশন ইনক্রিজ করো, পপুলেশনও ম্যাটার করে, পপুলেশন গ্রোথ এবং টেকনোলজিক্যাল প্রগ্রেস। Why so much differences in per capita income? এই সলো মডেল দিয়ে আমরা এই ডিফারেন্সটা আমরা কতটা ক্যাপচার করতে পারি? কেন সলো মডেল দিয়ে তো আমরা একটা কনভার্জেন্সের কথা বলছি, কিন্তু আমরা কোনো ওই ডিফারেন্স নিয়ে আমরা কিছু বলতে পারি কিনা। ধরা যাক যে একটা কান্ট্রি ওয়াই হলো রিচ কান্ট্রির ইনকাম, আর ওয়াই প্রাইম হলো পোর কান্ট্রির ইনকাম, এবং রিচ কান্ট্রি পোর কান্ট্রি থেকে এক্স টাইমস বেশি রিচার, ঠিক আছে? সো এটাকে আমরা লগ আকারে প্রকাশ করতে পারি। So we are interested in to find out how much differences is a k can lead to x times differences is y.
আমরা আমরা রিয়েল লাইফে দেখছি যে এক্সটা ইজ বেশ বড়। হ্যাঁ, এটা 10 to 20 টাইমস বেশি। পোর কান্ট্রি থেকে রিচ কান্ট্রি ডিফারেন্সটা এত গুণ বেশি। তো আমরা তো ইনকামে দেখছি কতটা ক্যাপিটাল স্টকের ডিফারেন্স দিয়ে আমরা এই ইনকামের এই ডিফারেন্সটা এক্সপ্লেইন করতে পারি কিনা। দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আমরা জানি আমরা ইলাস্টিসিটি এই ফর্মুলাটা, যেহেতু আমরা আউটপুট থেকে আমরা এখন ক্যাপিটালে যাব, সো আমাদের এরকম একটা ফর্মুলা লাগবে যেটা ক্যাপিটাল আউটপুটের সম্পর্কটা দেখায়। সো আমরা সেজন্য ইলাস্টিসিটিটা নিয়ে আসলাম। সো আমরা জানি যে আলফা কে ফোল ইনক্রিজ ইন ইনকাম হচ্ছে যখন আমার কে ইনক্রিজেস বাই 1 ফোল্ড। এটা আমরা পাচ্ছি হলো সিম্পল ইলাস্টিসিটি থেকে, তাই তো? সো 1 ইউনিটের জন্য হবে এত, আর লগ এক্স এর জন্য হবে এত ইউনিট। So the difference in stock, in capital stock per capita in log scale, this element যেটা আমরা অলরেডি বের করেছি। সো এটা যদি লগ স্কেলে যদি এত হয় তাহলে আমরা শুধু স্ট্যান্ডার্ড স্কেলে বা নন লগে আমরা এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে নিতে পারি, তখন আমরা লগটা চলে যাচ্ছে। তখন আমরা শুধুমাত্র এক্স হিসাবে, যেহেতু আমরা ইন্টারেস্টেড যে কত গুণ শুধু এক্স, আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করছি যে ইনকাম ডিফারেন্স হচ্ছে এক্স টাইমস। আমরা জানতে চাচ্ছি যে ক্যাপিটাল স্টকের কত টাইমস ডিফারেন্সের জন্য এই ইনকামের এক্স টাইমস ডিফারেন্স হয়। সো আমরা এক্স এর আকারে এটাকে প্রকাশ করলাম। সো আমরা রিয়েল ওয়ার্ল্ডে যেটা পাচ্ছি y বাই y, সে আমার 10 ফর এক্সাম্পল, আলফা কে ইজ 1/3, সেটা যদি হয় তাহলে আমাদের ক্যাপিটালের ডিফারেন্সটা হতে হবে 10 to the power 3, বিকজ এটা 1 বাই আলফা কে। 1 বাই আলফা কে মানে 3, 1 বাই 1/3 3 হয়ে যাচ্ছে। সো যেটা হলো 1000 টাইমস, ইটস হিউজ। কিন্তু দেখা যায় যে একটা ডেভেলপিং কান্ট্রি, যেটা ডেভেলপিং কান্ট্রিজের ক্যাপিটাল স্টকের ভিতরে এত পার্থক্য নেই। সো এটা একটা সলভো মডেলের ক্রিটিসিজম, যে এখানে ক্যাপিটাল স্টকটাকে একেবারে সেন্ট্রাল ফোকাস হিসাবে দেখানো হয়েছে, যে ক্যাপিটাল স্টকের কারণেই একটা বড় ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই মডেল থেকে দেখা যায় যে যে পরিমাণ ডিফারেন্স আমরা অবজার্ভ করি, সে 10 টাইমস ডিফারেন্স ফর এক্সাম্পল, সেইটা যদি মডেল থেকে আসতে হয় তাহলে ক্যাপিটালের ডিফারেন্স হতে হবে 1000 টাইমস, which is not realistic. তারপর আমরা গ্রোথ অ্যাকাউন্টিং এর কথা বলেছি। গ্রোথ অ্যাকাউন্টিং এর ব্যাপারটা হলো যে আমরা একটা প্রোডাকশন ফাংশন থেকে জানি যে আউটপুটটা ডিপেন্ড করে ক্যাপিটাল, লেবার এবং একটা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বা এ অগ্নি চা দিয়ে। ঠিক আছে, কিন্তু আমরা জানতে চাই যে আসলে কোনটার কারণে কতটুকু বাড়ে। আমরা যখন একটা গ্রোথ হচ্ছে, আমাদের ইকোনমি এখন কত 6% বাড়ছে, 6% যে বাড়ছে তার কতটুকু আমার ক্যাপিটাল বাড়ার কারণে হচ্ছে, কতটুকু লেবার বাড়ার কারণে হচ্ছে, আর কতটুকু টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্টিভিটি বাড়ার কারণে হচ্ছে। এই যে অ্যাকাউন্টিংটা, এটাকে বলি আমরা গ্রোথ অ্যাকাউন্টিং। এবং সেটা সিম্পল প্রোডাকশন ফাংশন থেকে আমরা ওটা দেখাতে পারি। যেটা আমি জাস্ট লগ ডিফারেন্সিয়েট করলাম, এরকম একটা এক্সপ্রেশন পাই, যেখান থেকে আমরা এটাকে আমরা আর বলছি, এটাকে রেসিডিউয়াল বলছি, কারণ আমি যদি এটাকে ডেটা দিয়ে টেস্ট করতে যাই, আমরা টিএফপি যেটা বলি, টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি এর চোখে দেখা যায় না, কিন্তু আমাদের ধারণা এটা আছে। দুটো লোক একই ফার্মে কাজ করে, একই মেশিন ইউজ করছে, কিন্তু একজন আরেকজন থেকে বেশি
প্রডিউস করছে। ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সামথিং ডিফারেন্স বিটুইন দিস টু। আবার একই হতে পারে যে দুটো লোক একই কাজ করছে, কিন্তু মেশিনের ডিফারেন্সের কারণে তার প্রোডাক্টিভিটি ডিফারেন্স হতে পারে। হতে পারে তার ম্যানেজার ডিফারেন্ট বলে তার প্রোডাক্টিভিটি ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, অনেক কিছুর কারণে আমার প্রোডাক্টিভিটির একটা ডিফারেন্স হতে পারে। তো সেই জিনিসটা আমরা মেজার করতে পারি না, তো সেটাকে আমরা বলি রেসিডুয়াল, আর ওইটাকে আমরা বলি সলো রেসিডুয়াল। আমার প্রোডাক্টিভিটি অফ আমার গ্রোথ রেট অফ আউটপুট ডিপেন্ড করছে share of capital times growth rate of capital, share of labor times growth rate of labor, plus some residual. এই রেসিডুয়ালটাই হলো growth rate of total factor productivity, যেটা আমরা অবজার্ভ করতে পারি না, বাট উই নো যে আমাদের থিওরি বলে there must be something যেটা আমরা অবজার্ভ করতে পারি না, কিন্তু তার ইম্প্যাক্ট রয়েছে আমাদের গ্রোথে। সো সেখান থেকে আমরা একটা পার ক্যাপিটা টার্মসে আমরা একটা লিখতে পারি, দুই দিকে আমরা এল ডট বাই এল মানে গ্রোথ রেট অফ এল সাবস্ট্রাক্ট করলাম, ঠিক আছে। সেখান থেকে আমরা গ্রোথ রেট অফ ওয়াই প্লাস গ্রোথ রেট অফ কে প্লাস যেটা রেসিডুয়াল সেটাকে আমরা বললাম রিগ্রেশনের মতো করে ইউ রেসিডুয়াল, যেটা আমরা ইয়ে করতে পারি। তারপর আমরা যদি এটাকে এটা দিয়ে রিগ্রেস রান করি, রিগ্রেশন করি ওয়াই অন কে, তাহলে আমরা বেটার ভ্যালুটা পাবো। বেটার ভ্যালুটা এখানে বসিয়ে তখন আমরা এটার ভ্যালু জানি, বেটার জানলে আমরা এটা পুরোটা জানি, তখন আমরা ইউ হ্যাট যেটা এই রেসিডুয়ালটা আমরা মেজার করে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটিটা পেতে পারি, ঠিক আছে। আমার মনে হয় আজকের মতো এখানেই থাকুক। আমাদের পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? স্যার একটা রিকোয়েস্ট, আজকে ইন্টারনেট তো আমার তো বুঝতে পারিনি এটার রেকর্ডিংটা বাই 23rd পেয়ে গেলে খুব ভালো হয় আজকের ক্লাসের। ও আজকের ক্লাসের রেকর্ডিংটা, হ্যাঁ ওটা আমি উইদিন আওয়ার পাঠিয়ে দেবো তোমাদেরকে। স্যার আমার পার্সোনালি ইন্টারনেট খারাপ ছিল, এই জন্য আমি অনেক জায়গায় মিস করেছি, তো রেকর্ডিংটা থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ রেকর্ডিংটা পাঠিয়ে দেবো শিওর। আর আমার মনে হয় যে ওয়েডনেসডেতে আমাদের ক্লাস নিয়ে খুব একটা লাভ হবে না, কারণ পরের দিন যেহেতু তোমাদের পরীক্ষা, তো ওয়েডনেসডেটা তোমাদের কাইন্ড অফ প্রিপারেটরি লিভ হিসাবে থাকুক, ওটা আমাদের প্রিপারেটরি লিভ হিসাবে থাকুক, হ্যাঁ তোমরা সেদিন নিয়ে করো। আর বৃহস্পতিবারে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। আর এর ভিতরে তোমাদের পরীক্ষা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা আমাকে লিখতে পারো, অথবা আমাদের গুগল ক্লাসরুমে ওখানে তোমাদের কমেন্টস লেখার সুযোগ আছে, ওখানে তোমরা তোমাদের কমেন্টস গুলো, তোমাদের কোনো কোয়েরিজ থাকলে সেগুলো লিখতে পারো। আই উইল ট্রাই টু অ্যাড্রেস দোজ থিংস, ঠিক আছে। জি স্যার। তো ঠিক আছে, বৃহস্পতিবারে দেখা হবে, নেক্সট বুধবারে আমাদের ক্লাস হচ্ছে না। ওকে স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।